তোমরা কি জানো যে আমাদের চারপাশে এমন একটা গাছ রয়েছে যার গড় আয়ু 65 থেকে 100 বছর এবং যেটার বৃদ্ধি হয়ে থাকে 100 সেন্টিমিটারের মতো। তবে মজার বিষয় এটা যে এটা জীবনে একবারই ফুল দেবে এবং ফুল দেওয়ার পরে মারা যায়। এছাড়া আরেক ধরনের গাছ রয়েছে যেটা জেনারেলি গাছের অক্সিজেন বৃদ্ধি করে, কিন্তু এ অক্সিজেন লেভেলটা কমিয়ে দেবে। এছাড়া আরেক ধরনের গাছ রয়েছে যেটা সেই ইংরেজদের আমল থেকে রেলওয়েতে ইউজ করা হতো এবং এখনো অক্ষত অবস্থাতেই কিন্তু রয়েছে। আরেক ধরনের গাছ যার মূল জেনারেলি মাটির তলায় যায়, কিন্তু ওই গাছের মূলটা মাটির উপরে উঠে আসবে। তো কারা সেই গাছ, সেই গাছের পরিচয় কি, নাম ধাম, সেসব নিয়ে তোমাদের ক্লাস 8 এর 11 নম্বর চ্যাপ্টার, যেটা আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ, এটা আমরা দেখব। তো এটা আজকে পার্ট 1। সেই পার্ট 1 এর মধ্যে আমরা কিছু ইম্পর্টেন্ট গাছের নাম কভার করব। ওকে, তাহলে চলো স্টার্ট করা যাক। তো একদম প্রথমে আমাদের কি আসছে, বাঁশ গাছ। তাহলে বাঁশ গাছ তোমার চারপাশে অনেক দেখেছো, বাড়ির পাশে গাছে বাঁশ অনেক ঝাড় থাকে, বাঁশ গাছ দেখতে পাবে। তো সেই বাঁশ গাছ কিরকম দেখতে, তার কি কি বৈশিষ্ট্য রয়েছে, তাকে আমরা কি কাজে ইউজ করতে পারি, সেগুলো নিয়ে আজকে আমরা দেখবো। তো এই যে বাঁশ গাছ, বাঁশ গাছ তো অনেকেই দেখেছো চারপাশে, বাড়ির এখানে ওখানে বাঁশ গাছ দেখতে পাওয়া যায়। অনেক কাজে ইউজ করা যায়, তাই না? অনেকে বাঁশ দিয়ে দেখবে যে মাটির বাড়িগুলো হয় তার চারপাশে বাঁশ, মানে বাঁশ পোতা থাকে, তাই তো? প্রচুর ইউজ করা হয় বাঁশের। তো এই জন্য কিন্তু দেখবে যে ওই যে বললাম 65 থেকে 100 বছর বাঁচার পর সে ফুল দেবে, তারপর মারা যাবে। কিন্তু বাঁশ গাছের ফুল কেউ দেখতে পায় না, কারণ তার আগে আমরা বাঁশ গাছকে কেটে নিই। যেহেতু এটা অতি প্রয়োজনীয় একটা জিনিস, আমাদের চারপাশে লাগবেই, তো সেজন্য আমরা নিজেদের কাজের জন্য ইউজ করার জন্য এটা কেটে নিই। ওকে, তাহলে এবার দেখো তোমাদের বইয়ের মধ্যে যেগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা খাতা আর পেন নিয়ে বসবে। এই চ্যাপ্টারটা পুরোটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রচুর এমসিকিউ, এসিকিউ, লং কোশ্চেন প্রত্যেকটা জিনিসই আসে। তো বেশি এমসিকিউ আসবে, কিন্তু ওই এরপরে দেখবে তোমরা কিছু মানে গাছের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, কোনোটাতে ওষুধ পাচ্ছি, কোনোটাতে কাঠ পাচ্ছি, প্রচুর ইউজ রয়েছে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, ঠিক আছে? তাহলে প্রথমে একদম দেখছি বাঁশ গাছ। বলছে বাঁশ গাছ হলো এক ধরনের বহুবর্ষজীবী। এই বহুবর্ষজীবী কথাটার মানে কি? এটা অনেক বছর বাঁচবে। তাহলে প্রথমে বললাম এর গড় আয়ু প্রায় 65 থেকে 100 বছর। তাহলে অবভিয়াসলি এটা বহুবর্ষজীবী তো উদ্ভিদ হবে, তাই না? এবার হচ্ছে নিরেট পর্ব ও ফাঁপা পর্ব মধ্যযুক্ত চিরসবুজ উদ্ভিদ। তাহলে বাঁশ গাছটা কি যতদিন বাঁচছে সবুজ হয়ে রয়েছে। আর যদি অনেক বছর বাঁচে তখন দেখবে হয়তো বুড়ো হয়ে গেছে, তখন পাতা অন্য কালার চেঞ্জ হতে পারে, কিন্তু জেনারেলি এটা কি চিরসবুজ, সবসময় সবুজ কালারই থাকে। আরেকটা কথা হচ্ছে যে ইম্পর্টেন্ট যে এর নিরেট পর্ব আর ফাঁপা পর্ব মধ্য যুক্ত থাকে। তাহলে কোনটা পর্ব আর কোনটা পর্ব মধ্য? দেখো এই বাঁশ গাছটার এখানে যে পার্টটা রয়েছে এটা কি হবে, নিরেট হবে। নিরেট মানে কি, শক্ত। কোনো বলে নিরেট বল, অঙ্কে ম্যাথে সলভ করতে গিয়ে দেখেছো নিরেট বল। নিরেট মানে কি, তার মধ্যে কোনো গ্যাপ থাকবে না, একদম পুরো ভর্তি থাকবে। আর ফাঁপা মানে কি, যে ভেতরে খালি, এই চারপাশটা দেখবে ভেতর দিয়ে ফাঁপা রয়েছে। এবার বাঁশ গাছ যখন কাটে, নিশ্চয়ই গ্রামের ছেলে মেয়ে দেখেছো অনেক বাঁশ গাছ, তখন কি দেখো যে এখানটা পুরো ভর্তি থাকে আর এখানটা ফাঁকা থাকে, তাই তো? যারা উনুনে রান্না করে দেবে এটাকে ইউজ করে ধোঁয়া দেয়, যাতে ভালোভাবে আলো মানে ওই কি বলে আগুনটা জ্বলে, তাই তো? তাহলে এটাই বলছে এখানে, দেখো যে বাঁশ হলো এক ধরনের বহুবর্ষজীবী নিরেট পর্ব ফাঁপা পর্ব মধ্যযুক্ত চির সবুজ উদ্ভিদ। তাহলে বোঝা গেল এই বাঁশ গাছের ফটোটা দেখো, একদম এরকম সবুজই থাকে অলওয়েজ। নেক্সট বলছে এদের কাণ্ড লম্বা নলের মতো এবং শাখা প্রশাখার পরিমাণ কম থাকে। বাঁশ গাছে দেখেছো যে জেনারেলি গাছগুলোর কি মানে এমনি একটা গাছ কি থাকে, চারিদিকে শাখা প্রশাখা যুক্ত থাকে। এই গাছগুলো দেখো চারিদিকে একদম শাখা প্রশাখা ভরপুর রয়েছে, কিন্তু বাঁশ গাছ একদম স্ট্রেট, এর শাখা প্রশাখা তেমন থাকে না। ওটাই বলছে যে এর হচ্ছে যে শাখা প্রশাখার পরিমাণ কিন্তু কম থাকে। পৃথিবীতে যে কোনো বাঁশের প্রায় 100 সেন্টিমিটার বৃদ্ধি হয়। তাহলে পৃথিবীতে কি বলছে, সরি, পৃথিবীতে যে সমস্ত গাছ খুব দ্রুত বাড়ে তাদের মধ্যে অন্যতম বাঁশ গাছ। ওই বললাম 100 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে, তাহলে বৃদ্ধিটা যদি খুব বেশি না হয় তাহলে কিভাবে 100 সেন্টিমিটার বড় হবে, তাই না? প্রতি 24 ঘন্টায় কোনো কোনো বাঁশের প্রায় 100 সেন্টিমিটার বৃদ্ধি হয়। সব ঋতুতে এবং সমস্ত ভৌগোলিক অঞ্চলে এর বৃদ্ধির হার সমান নয়। তাহলে এর বৃদ্ধির জন্য কিন্তু নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল থাকা দরকার। নেক্সট কি বলছে এবার বাঁশ গাছ সম্পর্কে টুকরো কথা, তোমাদের বইয়ের মধ্যে দেখবে দেওয়া রয়েছে টুকরো কথাটা। কি টুকরো কথা দেওয়া রয়েছে? অধিকাংশ বাঁশে অনিয়মিতভাবে ফুল আসে,
অনেক বাঁশ গাছে 65 বা 120 বছর অন্তর অন্তর ফুল ফোটে। ওই যে বললাম ফুল ফুটবে যখন তখনই হচ্ছে যে ওই গাছটা তারপরে মারা যাবে, আর বেশি দিন বাঁচবে না। বাঁশ গাছে ফুল ফোটা নিয়ে অনেকে অনেক কথা বলে যে এটা নাকি খারাপ, ক্ষতি ডেকে নিয়ে আসে। এই যে ফোটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে নানা মত চালু আছে। কি বলছে যে বাঁশ গাছে যখন ফুল ফোটে তখন নাকি বিপদ ঘন্টা বাজে। তো কেন বলছে যে ক্ষতি করবে কেন? বাঁশ গাছে ফুল ফুটছে, একটা গাছে তো ফুল ফুটবে স্বাভাবিক, তোমাদের চারপাশে অন্য গাছে ফুল ফুটছে, তাই বাঁশ গাছে ফুল ফুটলে এত ক্ষতি কেন বলছে? কেন বলছে দেখো, তখন তার দেহের সমস্ত শক্তিকে ফুল ফোটানোর কাজে ব্যবহার করে। তাহলে বাঁশ গাছে যখন ফুল ফুটছে তখন বাঁশ গাছের মধ্যে যা এনার্জি ছিল ওটাকে ইউজ করেও ফুল ফোটাতে সাহায্য করছে। তারপরে মারা যায় বলেছিলাম। ফুল ফোটার পরই বাঁশ গাছের মৃত্যু হয়, এইটা ইম্পর্টেন্ট। যে ফুল যখন ফুটবে বাঁশ গাছের, জেনারেলি 1 বছর 2 বছর ফুল ফোটে না, 65 থেকে 120 যে গ্যাপ, টাইম গ্যাপ, তারপরে ফুল ফোটে। যখনই ফুল ফুটবে তারপরে কিন্তু গাছটা মারা যাবে। তোমরা চারপাশে বাঁশ গাছ দেখেছো, কিন্তু বাঁশ গাছে ফুল কি দেখেছো? দেখতে পাবে না, কারণ তোমার তো আহ গাছ বাড়বে, এক ধার থেকে বাড়বে, এক ধার থেকে কেটে নেবে মানুষ, আর তাই তো। তাহলে বাঁশ গাছের ফুলটা খুব রেয়ার দেখা হয়, কিন্তু যখন হয় তখন অনেক। দেখো, বাঁশ গাছটি যখন ম্যাস ফ্লাওয়ারিং মানে কি, প্রচুর পরিমাণে ফুল হয় এবং ফল হওয়ার ঘটনা ঘটে, তখন সেই অঞ্চলে ইঁদুর জাতীয় প্রাণীদের অত্যাধিক সংখ্যা বৃদ্ধি করতে থাকে। তাহলে কি বলছে, যখন বাঁশ গাছে ফুল ফুটবে, সেটা 65 হোক 120 বছর অন্তর হোক, তখন কিন্তু ইঁদুরের পরিমাণটা অনেক বৃদ্ধি পাবে। এখান থেকে মুখস্থ করার মতো কিছু নেই। যদি এমসিকিউ বড় কোশ্চেন আসে, এমসিকিউ তেমন আসবে না, বড় কোশ্চেন আসলে কিন্তু তোমাকে এগুলো সব পয়েন্ট গুলো লিখতে হবে টিকা হিসাবে। তো এই যে বাঁশ গাছের ফুল দেওয়া আছে ব্যাম্বু ফ্লাওয়ারিং, তোমার দেখতে হবে কিনা জানি না, এখন দেখে নাও, কারণ বাঁশ গাছ তো ফুল খুব রেয়ার বললাম, এখন দেখে নাও বাঁশ গাছের ফুলটা কিরকম হয়ে থাকে। ওকে, দেখো ফুল কিন্তু প্রচুর রয়েছে, অনেক হয়েছে, একদম একটা ডালের মধ্যে কঞ্চির মধ্যে অনেক ফুল রয়েছে, অনেক অনেক অনেক, তাই তো ব্যাম্বু ফ্লাওয়ারিং। এবার বলছে, যখন বাঁশ গাছে ফুল হচ্ছে তখন আমাদের ইঁদুরের পরিমাণটা প্রচুর বেড়ে যাচ্ছে। তার ফলে কি, তারা তখন শস্য ক্ষেত্রের ও গুদামের শস্য খেয়ে শস্যহানি ঘটনার দুর্ভিক্ষের সম্ভাবনা সৃষ্টি করছে। তাহলে ওই যে গাছগুলো, ওই যে ইঁদুরগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে, এবার ইঁদুর তো শস্যের ক্ষতি করবে, তার ফলে কি হবে, ইঁদুর পাচ্ছে, শস্য খেতে পাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওটা তো আমাদের দুর্ভিক্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে না। তো ওই জন্য কি হবে, যে দুর্ভিক্ষের সৃষ্টি হবে, যে দুর্ভিক্ষের সম্ভাবনা তৈরি করছে। আর টাইফাস, প্লেগ, অন্যান্য ইঁদুরবাহিত যে রোগ হয় সেগুলোর সম্ভাবনা বেড়ে যাবে, কারণ ওরা যদি কামড়ে দেয় মানুষের প্লেগ হয়। টাইফাস নামটা হয়তো খুব একটা কমন না, বাট প্লেগটা তো সবাই জানো, ইঁদুর কামড়ে প্লেগ রোগ হয়, তাই তো। তাহলে প্লেগ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কেন? কারণ ইঁদুরের যদি অ্যামাউন্ট বেড়ে যায়, তুমি ঘুমাচ্ছ, তোমার পাশে একটা ইঁদুর পায়ে এসে কামড়ে দিল, তাহলে কি হবে, রোগ হয়ে যাবে, ওটাই বলছে। তারপর কি, অন্যদিকে প্রচুর সংখ্যক বাঁশের একসঙ্গে মৃত্যু ঘটার ফলে নতুন বাস তৈরি না হওয়া পর্যন্ত স্থানীয় মানুষদের আর এক সমস্যার সম্মুখীন হতে হয়। বাড়িঘর তৈরির উপকরণ না পেয়ে মানুষ গৃহহীন হয়ে পড়ে। এখনকার মানুষেরা আর ওই তোমার বাঁশ গাছ ইউজ করছে না, কারণ এখনকার মানুষের পাকা বাড়ি, ইট পাথর তৈরি করছে। কিন্তু যারা তো সবাই তো বড়লোক না, তো বাঁশ গাছ ইউজ করে মাটির বাড়ি তৈরি করতে হবে, বা যে কঞ্চিগুলো হয় সেগুলো দিয়ে ঘিরে ঘাড়ে একদম মাটির বাড়ি তৈরি করে। এবার যদি বাঁশ গাছ যখন পুরো ফুল ফুটছে, মারা যাচ্ছে, পুরো ঝাড়টা মারা গেল, তখন কি হবে, আবার নতুন করে বাঁশ গাছ হতে তো টাইম লাগবে। তাহলে কি হবে, মানুষ বাঁশ গাছটা পাচ্ছে না, ইউজ করতে পারছে না, ফলে মানুষটা কি হবে, বাসস্থানটা হারিয়ে যাবে, মানে ওটা সমস্যার সম্মুখীন হচ্ছে, কোথা থেকে আমি জোগাড় করবে, তাই না। ওকে, বঙ্গোপসাগরের উপকূল বরাবর জন্মানো বাঁশ গাছের প্রতিটি প্রজাতি হলো, একটি প্রজাতি হলো মেলোকান্না ব্যাম্বু ব্যাম্বু সয়েডিস। এতে প্রতি 30 থেকে 35 বছর অন্তর অন্তর ফুল ফোটে ও ফল আসে, তখন এই ক্ষতিকারক প্রভাব লক্ষ্য করা যায়। তাই জেনারেলি আগে ছিল যে 65 থেকে 100 বছর অন্তর অন্তর ফুল ওঠে, কিন্তু এই যে গাছটা, যেটা তোমার কোথায় রয়েছে না, বঙ্গোপসাগর উপকূল বরাবর যে গাছটা রয়েছে তার নাম হচ্ছে মেলেকান্না ব্যাম্বুসয়েডিস। এইটা 30 থেকে 35 বছর অন্তর ফুল দেয়। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে কোন গাছ 30 থেকে 35 বছর অন্তর ফুল দেয়, তখন ওই নামটা লিখতে হবে মেলোকান্না ব্যাম্বুসয়েডিস। ওকে, এটা তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট। তাহলে এই লাইন থেকে, এই স্লাইড থেকে কি বুঝলে, যেখান থেকে মনে রাখার মানে মুখস্থ বলতে কি, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আছে, কিন্তু এমসিকিউর জন্য এটা ভিভিআই, এগুলো দেখে রাখতেই হবে। এটা জাস্ট গল্প, যে যখন
এগুলো হচ্ছে যে বানিয়ে লেখার মতো, এগুলো মুখস্থ করে ভুলে যাবে। তো ভাবো যখন বাঁশ গাছটা বড় হবে, মানে লাইফ সাইকেলে ফুল দেবে, একবার ফুল দেবার মারা যাবে, যখন ফুল দেবে তখন দুর্ভিক্ষ ডেকে আনবে। এই কারণেই কারণ তখন ইঁদুরের উৎপাত বেড়ে যাবে। ইঁদুর শস্য ক্ষেত্রে ঢুকবে, শস্য ক্ষেত্রে খাবার খাবে, তার ফলে সেখানের মধ্যে খাবারের পরিমাণ কমছে, ইঁদুরটা গিয়ে তোমার কামড়ে দেবে তোমাকে, তার ফলে প্লেগ রোগ, টাইফাস রোগ হচ্ছে। জাস্ট এগুলো লেখা ছিল, আর কিছু নেই। আর এটা একটু ইম্পর্টেন্ট, মুখস্থ করে নেবে একটু। ওকে, কি কি প্রয়োজনীয় বাঁশ ব্যবহার করা, কি কি প্রয়োজনে বাঁশ ব্যবহার করা হয়ে থাকে? মানুষ তো মানুষকে বাঁশ দেয় এটা নয়, মানুষকে বাঁশ দেওয়া মানে মানুষের ক্ষতি করা, তাই তো? তাহলে এবার এখানে কি বলছে যে কি কি কাজে আমাদের বাঁশকে ইউজ করি, তাই তো? এই তাহলে কি এখানের মধ্যে একটা অ্যাড করে দেবো নাকি যে মানুষকে দেওয়া হয়ে থাকে? তা তো হবে না। এর কিছু ভালো গুণ রয়েছে। কি কি গুণ রয়েছে দেখো। নাম্বার ওয়ান, বাঁশের নরম কাণ্ড, গোড়া আর পাতা হলো বিশ্বের বিপন্নতম প্রাণী। যেটা তোমরা দেখে থাকবে রেড পান্ডা, পান্ডা দেখেছো? পান্ডা কি করে দেখবে, যখনই পান্ডার ছবি দেখবে না, এটা বাঁশ গাছ এরকম ধরে থাকে, তাহলে তুমি জানবে এটা কি, ভাববে যে পান্ডা কিন্তু বাঁশ গাছকে ইউজ করে, খায় নরম অংশটা। তাহলে বিপন্নতম প্রাণীগুলোর অন্যতম হলো প্রধান খাদ্য চীনের জয়েন্ট পান্ডা, এই যে পান্ডা, নেপালের ও ভারতের রেড পান্ডা, এবং মাদাগাস্কারের লেমুর। তাহলে পান্ডাদের প্রধান খাদ্য কিন্তু এই বাঁশ গাছ, এরা কিন্তু এটাকে খায়। আফ্রিকার গরিলাদেরও অন্যতম প্রধান খাদ্য হলো এই বাঁশ গাছ। তাহলে গরিলারা খাচ্ছে, পান্ডারা খাচ্ছে, তোমার রেড পান্ডা, জায়েন্ট পান্ডা এবং তোমার লেমুর, এদের অনেক অনেক প্রাণী কিন্তু খাবার উৎস হিসাবে এই বাঁশ গাছ কাজ করছে। শিম্পাঞ্জি ও হাতিরাও বাঁশকে খাদ্য রূপে গ্রহণ করে থাকে। তাহলে অনেক প্রাণী, পান্ডা, শিম্পাঞ্জি, লেমুর, তারপর হচ্ছে তোমার হাতি, এগুলো কিন্তু বাঁশকে তারা খাদ্য হিসেবে। তাহলে এই পয়েন্টটা যখন তোমার ধরে নাও কোশ্চেন আসলো পরীক্ষায় যে কি কি প্রয়োজনীয় বা বাঁশ গাছের ব্যবহার লেখো, বাঁশ গাছের প্রয়োজনীয়তা কি, তখন এভাবে লেখার থেকে তুমি এখানে হেডিং করে নেবে যে খাদ্যের উৎস হিসাবে। খাদ্যের উৎস হিসাব করলে দিয়ে তার মধ্যে লিখবে যে বিভিন্ন প্রাণীদের খাদ্যের উৎস হিসাবে আমরা এই বাঁশ গাছকে ইউজ করতে পারি। যেগুলো বিপন্ন প্রাণী হচ্ছে যেমন রেড পান্ডা, জায়েন্ট পান্ডা, লেমুর এবং হাতি এবং তোমার শিম্পাঞ্জি, এদের খাদ্যের উৎস হিসেবে আমরা ইউজ করি। সেকেন্ড পয়েন্ট, লাওস, মায়ানমার, থাইল্যান্ড ও চীনের উনান প্রদেশে জন্মানো বাঁশের গোড়ায় এক ধরনের পোকা জন্মায়। এরা বাঁশের নরম কাণ্ড খায়, আর স্থানীয় মানুষ এই পোকার লার্ভাদের খাদ্য রূপে গ্রহণ করে থাকে। তাহলে কি বলছে, এই যে লেখাগুলো রয়েছে, এই এলাকাগুলোই এই যে বলেছে বাঁশের গোড়ায় কি ধরনের এক ধরনের পোকা দেখতে পাওয়া যায়। এই পোকাগুলো কি করছে না, বাঁশের নরম কাণ্ডগুলো যেটা রয়েছে, এটা পান্ডারা খাচ্ছে, শিম্পাঞ্জিরা খাচ্ছে, ওটাকে পোকাগুলো খায়। এবং স্থানীয় মানুষ এই পোকার লার্ভাদের, তাহলে দুটো ক্রস মানে পরপর সম্পর্ক আসছে। বাঁশের গোড়ায় একটা পোকা বাস করছে, তাকে মানুষ খাচ্ছে, মানুষ সেই পোকাগুলোকে আবার মানুষ খাচ্ছে। তাহলে দুজনেরই কি হচ্ছে, দুজনেরই লাভ হচ্ছে কিন্তু। হ্যাঁ, যে বাঁশ গাছ ছিল ওর গোড়াতে যে পোকাগুলো ছিল, নরম কাণ্ডের মধ্যে পোকাগুলো ছিল, ওকে কি করছে, এ ধরনের একটা পোকা রয়েছে, এ পোকা একটা, এই পোকাটাকে কে করছে না, এই পোকাটা বাঁশ গাছকে খাচ্ছে, আবার এই পোকাটা কি করছে, মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করছে। তাহলে এও পজিটিভ হচ্ছে, এও পজিটিভ হচ্ছে, এবং প্রকৃতির ভারটা সুন্দর ভারসাম্য বজায় রয়েছে। নেক্সট কি বলছে, বাঁশের গোড়া থেকে বেরোনো নতুন কচি কাণ্ড এশিয়ার বিভিন্ন দেশে অত্যন্ত সুস্বাদু খাদ্য রূপে ব্যবহার করা থাকে, এবং যদিও ব্যবহারের আগে এর মধ্যে থাকা অত্যন্ত বিষাক্ত পদার্থকে নিষ্কাশন করে দেওয়া হয়, এবং বাঁশের কচি নরম কাণ্ড থেকে নানা পানীয় প্রস্তুত করা হয়। তাই বাঁশের যে কাণ্ডটা থাকে ওটা প্রচুর নরম হয়ে থাকে, এবং সেখান থেকে বিভিন্ন খাবার হয় যেটা মানুষও খাচ্ছে, যেটার মধ্যে পোকা রয়েছে, পোকাগুলোকে আবার মানুষ খাচ্ছে, পোকা লার্ভাগুলোকে, আবার ওটাকে বিলুপ্ত প্রায় প্রাণীরা যারা রয়েছে তাদেরও কিন্তু খাবার হিসেবে ইউজ করছে। তাহলে এই পুরোটা গেল তোমার খাবারের উপর নির্ভর করে। নেক্সট কি বলছে, দক্ষিণ পূর্ব এশিয়ার নানা জায়গায় স্যুপকে গরম করা ও ভাত রান্নার পাত্র রূপে বাঁশের ফাঁপা কাণ্ডকে ব্যবহার করা হয়। আচ্ছা, তোমার নাম শুনেছো ব্যাম্বু বিরিয়ানি, হয় না? যে বাঁশ গাছে যে ফাঁকা জায়গাটা থাকে, ওই যে পর্বমধ্য, ওই পর্বমধ্যের মধ্যে বিরিয়ানি গুলোকে ঢুকিয়ে, মানে ওইখানে ব্যাম্বু বিরিয়ানি, ওটাই জাস্ট ওখানে রান্না করা থাকে। তো ওটা যেমন যে ফাঁকা জায়গাটা রয়েছে ওটাকে ইউজ করা হচ্ছে। এখানে যেমনটা রয়েছে যে ওই ফাঁকা জায়গাটার মধ্যে স্যুপ গরম করতে কাজে লাগছে, তারপর পাত্র হিসেবে ইউজ করা হচ্ছে। এছাড়া
রান্নার কাজে বাঁশের তৈরি নানা উপকরণও ব্যবহার করা হয়। তাহলে এটা ধরে নাও তোমার কি হচ্ছে, একটা পুরোটা রান্নার কাজে কি কিভাবে ইউজ করা হবে ওটার পয়েন্ট রইলো। আচ্ছা, নেক্সট হচ্ছে ভারতবর্ষ। তাহলে প্রথমে তিনটে ছিল খাবার নিয়ে, মানুষ খাচ্ছে, বিলুপ্তপ্রায় প্রাণী খাচ্ছে, ওর ভেতরে পোকা রয়েছে, পোকাটার লার্ভা মানুষ খাচ্ছে। এই পয়েন্টটা আমরা কি ইউজ করছি, খাবারের পাত্র হিসেবে ইউজ করছি। নেক্সট, ভারতবর্ষে বাঁশ কাগজ তৈরি ঝুড়ি ও চুপড়ি, হাত ছাতার বাট এবং ফুলদানি ট্রে, বাঁশি বাজনা তৈরি তোমরা জানো, নানা ধরনের খেলনা এবং এমনকি ঘর সাজানোর কাজে। তাহলে এখানে কি বলছে, প্রথমে খাবারের কাজে গেল, সেকেন্ডে খাবার গরম করার কাজে পাত্র হিসেবে ইউজ করা হচ্ছে, 3 নাম্বার ঘর সাজানোর কাজে ইউজ করা হচ্ছে, এবং বিভিন্ন ধরনের খেলনা প্রস্তুত করা হচ্ছে। ব্যাম্বুস অরিন্ডিনাসিয়া নামক বাঁশের পর্বের মধ্যে সিলিকন ডাইঅক্সাইড, এটা ইম্পর্টেন্ট, কি থাকে, সিলিকন ডাইঅক্সাইড, এটা ভিবিআই। সিলিকন ডাইঅক্সাইড ও সিলিসাইলিক অ্যাসিড সম্পন্ন তাবাসির উচ্চারণটা অ্যাকচুয়ালি এখানে তবাসির রয়েছে বাংলাটা, নামক এক গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি হয়, যেটা কি রয়েছে তোমার হাঁপানি, যে শ্বাসকষ্ট হয় তার ওষুধ হিসাবে, সর্দি কাশি এবং নানা সংক্রমণ ব্যাধির চিকিৎসাতে ইউজ করা হয়ে থাকে। তাহলে বাঁশ গাছ থেকে কিন্তু আমরা হাঁপানি রোগের ওষুধ পেয়ে গেলাম। তবে সেটা সব নয়, এই ব্যাম্বুসা অরিন্ডিনাসিয়া নামক বাঁশের পর্বমধ্য যে ফাঁকা জায়গাটা ছিল, সেখানের মধ্যে তোমার এই দুটো ইম্পর্টেন্ট নাম মনে রাখবে, সিলিকন ডাইঅক্সাইড আর সিলিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ তাবাসির নামক একটা গুরুত্বপূর্ণ ওষুধ পাওয়া যায়। তাহলে এটা তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, বোঝা গেল? নেক্সট বলছে, দক্ষিণ ও পূর্ব এশিয়া, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্য ও দক্ষিণ আমেরিকার কোনো কোনো অঞ্চলে বাঁশ হলো মানুষের ঘরবাড়ি তৈরির অন্যতম প্রধান উপকরণ। ওই যে বললাম ঘরবাড়ি তৈরির কাজে বাঁশ ইউজ করা হয়ে থাকে, পুরো বাঁশের বাড়ি হয়, বাঁশের মধ্যে কাদা মাটি মিক্সড করে তোমার মাটির বাড়ি যেগুলো তৈরি হয়, তোমরা গ্রামের দিকে থাকো নিশ্চয়ই, বেশিরভাগ মানুষ বাংলা মিডিয়াম আমরা যারা পড়ে থাকি, আমরাও গ্রামের বাড়ি দুদিকে দেখি যে গ্রামেতে কি হয়, চারিদিকে একদম বাঁশ দিয়ে, কঞ্চি দিয়ে, মাটি দিয়ে বাড়ি তৈরি করা হয়, তাই তো? তো ওটাই বলছে ওখানের মধ্যে, এই লেখাগুলোর মধ্যে এই লেখাগুলো মনে রাখলে তো ভালো, খুবই, না মনে রাখলেও লিখবে যে বাঁশ দিয়ে মানুষ ঘরবাড়ি তৈরি করা হয়। আর এছাড়া নদীর ওপর সাঁকো তৈরি করতে হাজার বছর ধরে মানুষ বাঁশকে ইউজ করে, আমরা এখনো ইউজ করি, তাই তো? একদম খুব উন্নত এলাকা যেগুলো রয়েছে সেখানে তো একদম পাথর দিয়ে একদম শক্তপোক্ত ব্রিজ তৈরি করেছে, কিন্তু গ্রামের দিকে অনেক দেখবে যে ওই সাঁকো তৈরি করে, বাঁশের পোল তৈরি করে না, বাঁশকে ইউজ করে। তো তো এটাই বলা হচ্ছে যে বাঁশের দিয়ে মানুষ পোল বা সাঁকো তৈরি করে। বাঁশের তন্তুর ব্যাস 3 মিলিমিটারের কম, তাই ব্যাম্বু ফেব্রিককে ইদানিং জামা কাপড় তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে, এখান থেকে ফেব্রিকের কাজে ইউজ করা হচ্ছে। তাহলে বাঁশের কত গুণাগুণ তুমি বুঝতে পারলে। বাঁশ থেকে আমরা যেমন খাবার পাচ্ছি, আমরাও তো খাচ্ছি না পানীয় গুলো যেগুলো ইউজ করছি ওগুলো, রেড পান্ডা যারা রয়েছে তারা ওগুলোকে খাচ্ছে, বিলুপ্ত প্রায় প্রাণী, পোকাগুলো ওদেরকে ইউজ করছে। নেক্সট তোমরা দেখলাম যে বাঁশ গাছ থেকে আমরা যে পাত্র খাবার রাখার ওগুলো পাচ্ছি, এখান থেকে আমরা খেলনা আসবাবপত্র জিনিসপত্র তৈরি করতে পাচ্ছি, এখান থেকে তুমি কি করতে, সাঁকো তৈরি করতে, ঘরবাড়ি তৈরি করতে ইউজ করা হচ্ছে, এবং অ্যাট লাস্ট তোমার ব্যাম্বু ফেব্রিকের কাজে ইউজ করা হচ্ছে। তাহলে এগুলো তোমার ছিল কি বাঁশ গাছ সম্পর্কে। এবার সেকেন্ড আমি কি বলেছিলাম একদম ইন্ট্রোডাকশনে, যে এমন একটা গাছ রয়েছে, জেনারেলি গাছ কি করে, আমাদের পরিবেশের মধ্যে অক্সিজেনের পরিমাণটা বাড়ায়, কিন্তু এই গাছটা যেখানে বৃদ্ধি পাবে, জেনারেলি গাছটা কোথায় বৃদ্ধি পায় না, জলাশয়ের মধ্যে, এবং এই গাছটা বৃদ্ধি পাওয়ার ফলে ওই জলাশয়ে কি হবে, অক্সিজেনের লেভেল, অক্সিজেনের পরিমাণটা কি হবে, ডাউন, কমে যাবে। ওকে, তাহলে সেই গাছটা যে প্রথমে বললাম ইন্ট্রোডাকশনে, ওই গাছটার নাম কি, কচুরিপানা। তো কচুরিপানা যখনই বেড়ে যাবে কোনো জলাশয়ের মধ্যে, তখন জানবে সেখানে জলটা দূষিত হয়ে গেছে, মানে জলদূষণ হচ্ছে। তোমার চারপাশে অনেক জায়গায় দেখবে বাড়ির আশেপাশে এরকম একটা অবস্থা হয়ে যায় না, তোমার গ্রামে থেকে পুকুরে স্নান করতে যাই, অনেক সময় ওই পুকুরেও দেখবে চারিদিকে এরকম চারিদিকে এরকম মানে এই গাছগুলো বৃদ্ধি পাচ্ছে, গ্রো করছে, তাই না? এটাকে তুলবে আবার হয়ে যাবে, আবার তুলবে আবার হয়ে যাবে, একটু যদি চারা পায় সেখান থেকে গোটা পুকুর ছেয়ে যাবে। তো এই গাছটা সম্পর্কে এখন আমরা দেখবো, চলো। তো যেহেতু জলে থাকে তাহলে অবভিয়াসলি এটা কি হবে, ভাসমান। ওটাই বলছে যে কচুরিপানা একটি
ভাসমান বহু বর্ষজীবী উদ্ভিদ, মানে এটা একবার হলো আবার মারা গেল এরকম নয়। প্রতিটি গাছে প্রায় 1000-এর বেশি বীজ তৈরি হয়। ওই যে বললাম, একটা যদি বীজ মানে একটা যদি চারা চলে আসে, সেখান থেকে প্রচুর পরিমাণে তোমার কচুরিপানা দেখতে পাওয়া যাবে। কারণ একটার মধ্যে থেকে 1000টা, মানে কল্পনা করতে পারছো, দরকার নেই আমার অনেক থাকার, একটা আসুক সেখান থেকে পুরো ছেয়ে যাবে। এর বংশবৃদ্ধির হার এতই বেশি যে মাত্র 2 সপ্তাহের মধ্যে এদের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। স্বাভাবিকভাবে হবে, কারণ একটা গাছে যদি 1000টা বীজ দেয়, তো সেখান থেকে বংশবৃদ্ধি তো হবে অনেক দ্বিগুণ হারে। উত্তর আমেরিকার 1884 সালে যখন দক্ষিণ আমেরিকা থেকে একে প্রথম আনা হয়েছিল, তখন প্রতি বর্গমিটারে জন্মানো 50 কেজি কচুরিপানার জন্য ফ্লোরিডার সমস্ত জল চলাচলের পথ রুদ্ধ হয়ে গিয়েছিল। কারণ যদি তুমি দেখো ফটোটার মধ্যে, এইটা পুরো জলটাকে ছেয়ে যাচ্ছে, এখান থেকে কোনো জাহাজ, কোনো কিছু, মানে কোনো কিছু, নৌকা বলো, আর কি চালানো সম্ভব হবে? হবে না নিশ্চয়ই। তো এটা কি হচ্ছে, এটা কিন্তু আমাদের এখানকার নয়, এটা বাইরে থেকে ইনভেন্ট করা হয়েছিল, বাইরে থেকে আনা হয়েছিল, ওটাই বলছে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যদি কচুরিপানার সংখ্যা নিয়ন্ত্রণ না করা হয়, যদি এই একটা কচুরিপানা থেকে 1000টা বীজের জন্ম দিচ্ছে ও দ্বিগুণ হারে প্রতি বৃদ্ধি পাচ্ছে, এটা যদি কন্ট্রোল না করি, তাহলে পুকুর এবং হ্রদের জলকে খুব অল্প সময়ের মধ্যেই ঢেকে ফেলবে, এবং ঢেকে ফেলার ফলে আলটিমেটলি প্রবলেমটা আমাদেরই হবে, কারণ আমরা ওখান থেকে জলটাকে ইউজ করতে পারবো না, জলদূষণ আলটিমেটলি হচ্ছে। ফলে জলের প্রবাহ কমে যায় এবং অন্যান্য উদ্ভিদদের সূর্যের আলো পাওয়া থেকে বঞ্চিত করে, এবং জলে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। যেটা আমি প্রথমে বললাম, দ্যাটস ইম্পর্টেন্ট পয়েন্ট, যে উদ্ভিদ এমন একটা রয়েছে যেটা জলাশয়ে অক্সিজেনের মাত্রা কমাচ্ছে, তার নাম কি? কচুরিপানা। বোঝা গেল? ওকে। তো এতে জলে থাকা মাছ ও কচ্ছপদের মৃত্যু হয়। স্বাভাবিক, জলের নিচে সমস্ত মাছ রয়েছে, ওদের তো অক্সিজেনের দরকার হয়, তারা জল থেকে নিয়ে এনে সংগ্রহ করে। এবার জলাশয়ের মধ্যে এমন একটা বাইরে থেকে গাছকে নিয়ে চলে আসছে ভাই, ও জলের সমস্ত অক্সিজেনকে কমিয়ে দিচ্ছে, তার ফলে মাছগুলো অক্সিজেন মারা যাবে, তাই তো? ওকে। এরপর নেক্সট কি বলছে, অতি সংখ্যায় কচুরিপানা জঙ্গলে বংশবৃদ্ধি করলে এডিস মশারা এক ধরনের অতি সংখ্যায় কচুরিপানা জঙ্গলে বংশবৃদ্ধি করে এডিস মশারা। তাহলে এডিস মশা কি করে? ডেঙ্গু রোগ তৈরি করে। তাহলে এডিস মশা গ্রো করা কি ভালো আমাদের? আমাদের পক্ষে ভালো নয় নিশ্চয়ই, কারণ এটা ডেঙ্গু তৈরি করবে। এবার যেখানে কচুরিপানা রয়েছে সেখানের মধ্যে প্রচুর পরিমাণে এডিস মশা গ্রো করে, তার ফলে কি হবে, আমাদের এডিস মশা বৃদ্ধি পাবে। এটা চারপাশে বলে, দেখবে মাঝে মাঝে ওই সরকার বলে না, সাবধানতা বাণী পাঠাই, এই বাড়ির পাশে জল জমে রাখবে না, এই করবে না, ওই করবে না, প্রচুর কথা বলে। তো ওগুলো কেন বলে? কারণ তোমার যখন দেখবে জ্বরের সিজন আসে, মশা বৃদ্ধি পাওয়ার ফলে ওরা ব্লিচিং দিয়ে দেয় এরকম পরিষ্কার রাখার জন্য। তো ওরা চায় যে যাতে তোমার জ্বর না হোক, তোমার শরীরটা ভালো থাকুক। তো এখানে কি হচ্ছে, কচুরিপানা যেখানে রয়েছে ওখানে ইলিশ মশা বৃদ্ধি পাওয়ার ফলে ওখানে জলাশয়ে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, এবং তার ফলে কিন্তু ওখানকার যে এলাকা, ওখানকার মানুষরা ক্ষতিগ্রস্ত হবে। এক ধরনের শামুক আছে যা মানুষের এক মারাত্মক কৃমি ঘটিত রোগ ছড়ায়। এই শামুক ও কচুরিপানা জঙ্গলে বাস করে। তাহলে মশা 1 নম্বর আমাদের ক্ষতি করছে, 2 নম্বর শামুক ক্ষতি করছে। তারা কার কাছে আশ্রয় নিচ্ছে? তাদেরকে মেন সাহারা দিচ্ছে কারা? বলছে উস্কানি দিচ্ছে কারা, যে তোমরা যাও, হ্যাঁ তোমরা আমাদের থাকো, আমি তোমাদেরকে রাখছি, আমি তো মাছের ক্ষতি করছি, আমি তোমাদেরকে রেখে তুমি অন্য কারোর ক্ষতি করো। এভাবে মানে কচুরিপানা আলটিমেটলি দিক দিয়ে খারাপ দেখাচ্ছে। মানুষের নানাবিধ কার্যকলাপের ফলে যেসব জলাশয়ে পুষ্টি পদার্থের যোগান বেড়ে যায়, সেখানে কচুরিপানার বারবারন্ত চোখে পড়ে, এবং গ্রামগঞ্জে জলাশয়ে কচুরিপানার সংখ্যা বৃদ্ধি এক জ্বলন্ত সমস্যা। যেটা বললাম, তোমার চারপাশে যদি তুমি পুকুর দেখো, ওখানে দেখবে এরকম পুরো ঘিরে রয়েছে, দেখেছো তো বাড়ি নিশ্চয়ই। তো এটাই বলছে যে এটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, নয়তো একদম ডিরেক্ট ভাবে, ইনডিরেক্ট ভাবে, প্রত্যেকটা ভাবে কিন্তু ক্ষতি করছে। এরপর যেটা তোমার রয়েছে কি 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 প্রয়োজনে আমরা ক্ষতি দেখলাম। 1 নম্বর ক্ষতি কি বলেছি, যে এটা তোমার কি হচ্ছে না, যেখানে বাস করছে সেখানে অক্সিজেনের পরিমাণটা কমাচ্ছে। 2 নম্বর, মশাকে আশ্রয় দিচ্ছে, মশা তোমার ক্ষতি করবে। 3 নম্বর হচ্ছে যে তোমার কচুরিপানা কি করছে এখানে, 3 নম্বর কি দেখলে, যে ওই এক ধরনের শামুককে গ্রো করছে, যার ফলে ওটা কৃমি ঘটিত রোগ ছড়াচ্ছে। এবার তাহলে দেখো যে কি কি ভালো গুণ হয়েছে।
আমাদের কচুরিপানাকে কি কাজে ইউজ করা হয়ে থাকে? পৃথিবীর বিভিন্ন দেশে কচুরিপানাকে নানাভাবে ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেমন ফিলিপিন্স, থাইল্যান্ড ও ভিয়েতনামে কচুরিপানার কাণ্ডকে এমব্রয়ডারির কাজে ব্যবহার করা হয় এবং বস্ত্রশিল্পে তন্তুর উৎস রূপে ব্যবহার করা হয়। তাহলে এমব্রয়ডারির কাজ বলতে জামার উপর যে সুতো দিয়ে কাজগুলো করা হয়ে থাকে, ওই কাজে কিন্তু তোমার কচুরিপানার কাণ্ড, এই যে কচুরিপানার কাণ্ডকে ইউজ করা হয়ে থাকে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে কচুরিপানার কাণ্ড দিয়ে কিন্তু আমরা এমব্রয়ডারির কাজ করতে পারি। এবং বস্ত্রশিল্পে তন্তুর উৎস রূপে ইউজ করা থাকে ওই কচুরিপানার ওই কাণ্ডকে। শুকনো কাণ্ডকে ব্যবহার করে ঝুড়ি, এটা বুড়ি নয়, এটা ঝুড়ি হবে, ঝুড়ি ও নানা ফার্নিচার তৈরি করা হয়। কচুরিপানার ত্বককে কাগজ তৈরির কাঁচামাল হিসাবেও কিন্তু ব্যবহার করা হয়। তাহলে কচুরিপানার পুরো বডিকে কাজে লাগিয়ে আমরা আমাদের ভালো ভালো জিনিস তৈরি করছি, কিন্তু কচুরিপানা পরিবেশের ক্ষতিও করছে। উপকারও রয়েছে, অপকারও রয়েছে। কচুরিপানায় নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকায় এটিকে বায়োগ্যাসের উৎস হিসাবে ইউজ করা হয়ে থাকে। এটা একটা তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট যে কচুরিপানায় কোন গ্যাসের পরিমাণ বেশি থাকে? উত্তর হবে নাইট্রোজেন। বা কোন হচ্ছে যে তোমার উদ্ভিদকে বায়োগ্যাসের উৎস হিসাবে ইউজ করা হয়? উত্তর হবে কচুরিপানা। বোঝা গেল? এমসিকিউ কোশ্চেন গুলো কিন্তু এরকমই আসবে যখন তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করবে। তো আমাদের ওয়েবসাইটে নোট প্রোভাইড করা হবে, ওখানেও তোমরা গিয়ে দেখে আসতে পারো যে এই এমসিকিউ গুলো কিন্তু ওখানে দেখতে পাবে। ওকে, নেক্সট কি বলছে? কচুরিপানায় সহ্য ক্ষমতা অত্যাধিক বেশি থাকে। ভারী ধাতুর শোষণ ক্ষমতা বেশি হওয়ায় বের হওয়া নোংরা দূষিত জল থেকে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, কোবাল্ট, নিকেল, লেড, মার্কারি, পারদ এবং এর মতো ক্ষতিকারক ধাতুকে শোধন করতে পারে, ফলে জল দূষণ মুক্ত এবং ব্যবহারের উপযোগী হয়। তাহলে এ কিন্তু একদিক থেকে তোমার জলকে দূষণ মুক্ত করছে, কিন্তু আবার অন্যদিকে জলের ক্ষতিও করছে। কারণ যদি অক্সিজেনের পরিমাণ কমে যায় তাহলে সেখানকার মাছগুলো মারা যাবে, তাই তো? এবার যদি মাছগুলো মারা যায়, সেখানে মাছগুলো থাকবে, তাহলে মাছগুলো কি করছে? আলটিমেটলি যদি পচা মাছ থাকে পুকুরে, তাকে তো জল দূষণই হচ্ছে আলটিমেটলি গিয়ে, না? কিন্তু আবার অন্যদিকেও কি করছে, যে ক্যাডমিয়াম মানে যত ভারী ধাতুগুলো রয়েছে ওদেরকে আবার পরিশোধন করছে। বললাম কচুরিপানার বোধ ভালো রয়েছে, খারাপও রয়েছে। আচ্ছা, এরপর কি বলছে? সোনার খনি অঞ্চলে জলে নির্গত সায়ানাইড শোষণ করে জলকে বিষমুক্ত করে এবং আর্সেনিক সমৃদ্ধ পানীয় জল থেকে কচুরিপানা আর্সেনিককে অপসারিত করে। মানে যে সমস্ত ভারী যৌগগুলো রয়েছে এবং সায়ানাইড, আর্সেনিক, এগুলো কি করছে? এগুলোকে নিয়ে সে জলকে দূষণমুক্ত করতে হেল্প করছে। এগুলো প্রত্যেকটা আমার কচুরিপানার ভালো গুণ দেখছি, খারাপগুলো কিন্তু আগে দেখে নিয়েছি। এত ভালো দেখা ভেবে নিয়ে যে খুব ভালো করছে, কিন্তু খারাপও করেছিল। এ মশাকে আশ্রয় দিচ্ছিল, প্লাস তোমার হচ্ছে যে ওই শামুককে আশ্রয় দিচ্ছিল, তারপর অক্সিজেন কমাচ্ছিল, তাই তো? এগুলো কিন্তু মনে রেখো, এত ভালো গুণ দেখে আবার ওটা ভুলে গিয়েও না। নাইট্রিফিকেশন পদ্ধতিতে নাইট্রোজেন আবদ্ধকরণে কচুরিপানার মূলে বসবাসকারী ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পয়েন্টটাকে রিলেট করো আগের পয়েন্টটার সাথে, যেখানে আমি বলেছিলাম কচুরিপানা থেকে বায়োগ্যাসের উৎস হিসেবে ইউজ করা হয়ে থাকে। কেন করা হয়ে থাকে? কারণ এর মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে, যেই পয়েন্টের ব্যাখ্যা তুমি এখানের মধ্যে পেয়ে গেলে। এইগুলো নাইট্রোজেন রিলেটেড কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবে। ওকে, নেক্সট কি বলছে? কচুরিপানায় তার নাইট্রিফিকেশন পদ্ধতিটার মান, নাইট্রিফিকেশন মানে কি? নাইট্রোজেনকে ফিক্সড করছে, নাইট্রোজেন ফিক্সেশন। কচুরিপানায় নাইট্রোজেন তথা প্রোটিনের পরিমাণ বেশি থাকায় পশু খাদ্য রূপে ব্যবহার করা হয়। এর অতিরিক্ত ব্যবহার কিন্তু বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। সার হিসাবেও একে নানা জায়গায় ব্যবহার করার প্রচেষ্টা চলছে। তাহলে কচুরিপানাকে কি করা হচ্ছে? সার হিসেবে ইউজ করা হচ্ছে, পশু খাদ্য রূপে এর ব্যবহার, মানে পশু রেখে কিন্তু খায়। তাহলে এতগুলো তুমি কি দেখলে? নাইট্রোজেনের ভালো ভালো গুণ দেখলে, অনেক গুণ রয়েছে কিন্তু। তাহলে মানে গুণও রয়েছে, বেগুনও রয়েছে, দুটো। খারাপও করছে আর ভালোও করছে, তাই তো? তবে ভালো অনেকগুলো পয়েন্ট রয়েছে, কিন্তু খারাপও করছে। প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ থাকে, তেমন এরও রয়েছে। তাহলে কচুরিপানা আমাদের কমপ্লিট হলো। এবার নেক্সট 3 নাম্বার আমি কি বলেছিলাম? যে এমন একটা গাছ যেটা অনেক দিন ধরে ইউজ করা হয়ে থাকে এবং যার কাঠটা কিন্তু খুবই একদম দামি হয়ে থাকে এবং মানে অক্ষয়, খারাপ হয় না খুব সহজে। তোমরা শুনেছো শাল কাঠ? বলে না বিয়েতে শাল কাঠের দিয়ে একদম খাট পালং দেবে। তো সেই শাল কাঠ, সেই শাল গাছ সম্পর্কে
আজকে আমাদের 3 নাম্বার টপিক। তো এই যে শাল গাছ লম্বা হয়ে থাকে, কাঠটার দাম প্রচুর হয়ে থাকে। তো এত দাম কেন দেখি। শাল একটি বহু বর্ষজীবী কাষ্ঠল দ্বিবীজপত্রী বৃক্ষ জাতীয় উদ্ভিদ। বহু বর্ষজীবী, অনেক বছর বাঁচবে, দুবার বীজ দেবে, দ্বিবীজপত্রী দুটো, এবং কি রয়েছে বৃক্ষ মানে লম্বা, বৃক্ষ জাতীয় আর গুল্ম এগুলো ভাগ আছে না, তো এরা এর মধ্যে হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এটি একটি পর্ণমোচী জাতীয় গাছ যা পরিণত হতে প্রায় 25 থেকে 30 বছর সময় নেয়। তাহলে পর্ণমোচী মানে কি, পাতা ঝরবে, একবার সময় আসবে যখন তখন পাতা ঝরে যাবে, এরকম টাইপসের গাছ। শাল গাছের জঙ্গলে বাঘ, হাতি, চিতাবাঘ, ভালুক, বুনো, খরগোশ, বুনো শুয়োর ইত্যাদি প্রাণী বেশি চোখে পড়ে, কারণ এটা যেহেতু বড় অনেক গাছ থাকবে, ঝোপঝাড় রয়েছে, বৃক্ষ জাতীয় গাছ, তো চারপাশে কিন্তু অনেক প্রাণীরও আগমন দেখতে পাওয়া যাবে। কি কি প্রয়োজন আমরা শাল গাছ ইউজ করি, ভালো ভালো গুণ দেখো এর, নিশ্চয়ই কোনো খারাপ তেমন করবে না। কাঠ, খুঁটি, আসবাবপত্র, জানালা দরজা কাঠের ফ্রেম, পাটাতন, প্রত্যেকটা আসবাবপত্র তৈরি, রেলের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, তোমার নৌকা তৈরি করতে যেগুলো কাঠের ইউজ কিন্তু প্রচুর হয়ে থাকে, এবং এটা কিন্তু খুব মজবুত হয়ে থাকে। জাহাজের জেটি, সেতু প্রভৃতি তৈরি করার জন্য শক্ত টেকসই কাঠ পাওয়া যায় শাল গাছ থেকে। তাহলে এই কাঠগুলো কিন্তু এটা খুবই হচ্ছে তোমার শক্ত আর টেকসই, অনেক দিন পর্যন্ত থাকে। ওকে, এবার হচ্ছে গাছ থেকে কাটার সময় কাঠের রং হালকা আর গাছ থেকে কাটার সময় কাঠের রং হালকা আর কাঠ কেটে ফেললে রাখলে গাঢ় বাদামি রঙের হয়ে যায়, মানে ওই যখন বলছে কাঠটা কেটে রাখা হয় তখন কাঠের রংটা গাঢ় বাদামি কালার হয়ে যায়, এটা অতটা ইম্পর্টেন্ট না। নির্মাণ কাজে এই কাঠের চাহিদা প্রচুর, যেটা প্রথম থেকে বলে আসছি যে তোমার আসবাবপত্র তৈরি, পাটাতন তৈরি, নৌকা তৈরি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শাল কাঠ ইউজ করা থাকে। তার একটাই রিজন, কারণ এগুলো খুব শক্ত এবং টেকসই হয়, শক্ত আর টেকসই হয়। শাল গাছ বলা মানে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, যেটা শক্ত আর টেকসই হয়, এইটাই এদের ইউজ করার তো কারণ। এই কাঠ পালিশ করার উপযোগী নয়, হেস পালিশ করতে লাগে না, এ অনেক এমনি মজুদ থাকে। আচ্ছা, নেক্সট 2 নাম্বার পয়েন্ট, পাতা থেকে, যে শাল পাতা বললাম, শাল পাতা থেকে কি বলা হচ্ছে না, থালা বাটি ঠোঙা তৈরি, অনেক জায়গায় ফুচকা দেয় দেখবে শাল পাতাকে ইউজ করে, তো ওই ঠোঙা তৈরি করতে, পাতা দিয়ে হচ্ছে তোমার থালা বাটি তৈরি করতে এই শাল পাতাকে ইউজ করা হয়। এক তো কাঠ প্রচুর শক্ত টেকসই থাকে, এই জন্য আমরা বাড়ি তৈরির কাজে এই সরি আসবাবপত্র তৈরির কাজে ইউজ করছি, প্লাস এখানে তোমার ওর পাতা থেকে কিন্তু থালা বাটিও তৈরি করা হচ্ছে। আর গ্রাম অঞ্চলে জ্বালানি হিসাবে কিন্তু এর ব্যবহার করা হয় ওই শাল পাতাকে। ব্যবহৃত শালপাতা বা শালপাতার থালা গরু ছাগলের খাবার হয়ে থাকে। তাহলে দুটো ফায়দা হচ্ছে, 1 নাম্বার যে আমরা এটাকে ইউজ করে আমাদের আমাদের প্রয়োজন মেটাচ্ছি, আর যখন আমাদের প্রয়োজন শেষ হয়ে যাচ্ছে এখন ফেলে দিচ্ছি, তখন সেটা গরুর খাবার হিসাবে, গরু ছাগলের খাবার হিসাবে ইউজ করা হচ্ছে। ওকে, নেক্সট কি, শাল গাছের আঠা থেকে সুগন্ধযুক্ত লাল বুনো ধুনো পাওয়া যায়, যা ধূপ তৈরি করতে ইউজ করা হয়ে থাকে, এবং কাঠের জোরের স্থানে প্রলেপ দেওয়ার কাজে, জুতো পালিশ করতে অন্যান্য কাজে লাগে। তাহলে এই যে আঠা, ওটা থেকে কিন্তু তোমার কি বলা হচ্ছে, যে এই যে লাল সুগন্ধ মানে ভালো একটা গন্ধ পাওয়া যায়, লাল ধুনো তৈরি করা হয় বা ধূপ তৈরি করতে কাজে লাগে শাল গাছের আঠা থেকে। তাহলে শাল গাছের কাঠ থেকে তোমার আসবাবপত্র তৈরি করতে কাজে লাগছে, শাল গাছে তোমার পাতা থেকে ওই ঠোঙা তৈরি করতে কাজে লাগছে, এর আঠা থেকে কি করা হচ্ছে, তোমার ধূপ তৈরি করা হচ্ছে, লাল রঙের একটা পাওয়া যায়, ওটা থেকে তৈরি করা হয়। রজন গুঁড়ি থেকে রজন গুঁড়ি থেকে প্রাপ্ত রজন স্পিরিট বার্নিশ তৈরি করার কাজে লাগে। তাহলে এই যে রজন হয়, অনেক গাছে দেখবে রজন পাওয়া যায়, তো এই যে রজন জিনিসটা কি, গাছের এক ধরনের সিক্রেশন, মানে কি বাংলা কি, নিষ্কাশিত পদার্থ, রজন। ওকে, এখান থেকে কি করা হচ্ছে, স্পিরিট তৈরি করা হচ্ছে এবং বার্নিশ তৈরি করা হচ্ছে। নেক্সট কি, ট্যানিন ছাল থেকে প্রাপ্ত ট্যানিন চর্মশিল্পে ব্যবহৃত করা হয়। তাহলে ট্যানিন একটা প্রথমে হেডিং, এই ছাল থেকে প্রাপ্ত, তাহলে শাল গাছে যদি ছালটাকে কাটো তাহলে এখান থেকেও ট্যানিন খরিতে হবে, এটা এক ধরনের সিক্রেশন, এটা কি চর্ম শিল্পে ইউজ করা, চামড়া দিয়ে সমস্ত ইউজ করা, মানে শিল্পগুলো তৈরি করা হয় ওখানে ইউজ করা হয়। শাল গাছের বীজটাও কিন্তু উপকারে লাগে, বীজ থেকে নিষ্কাশিত তেল প্রদীপ জ্বালাতে, রান্নার কাজে ও চকলেট প্রস্তুত করতে কাজে লাগে। তাহলে শাল গাছের বীজ থেকে দেখো চকলেটও কিন্তু পাওয়া যাচ্ছে। ওকে, শাল গাছের গুণ সম্পর্কে বোঝা গেল। এবার নেক্সট হচ্ছে যে, নেক্সট গাছটা সম্পর্কে আমি প্রথমে কি বলেছিলাম, যে গাছের মূল তোমার
তাই শাল গাছ বোঝা গেল, 3টে কমপ্লিট হয়ে গেছে আমাদের। 1 নম্বরে প্রথমে বাঁশ পড়েছিলাম, সেকেন্ডে বললাম কচুরিপানা, থার্ডে বললাম আমরা শাল গাছ, আর লাস্ট ইন্ট্রোডাকশনে একটা কথা বলেছিলাম, মনে আছে? কি বলেছিলাম? যে জেনারেলি গাছের মূল মাটির নিচে যায়, হুম, কিন্তু এই গাছটার ক্ষেত্রে গাছের মূল দেখো মাটির উপরে উঠে এসেছে, উপরে উঠে এসেছে। এই যে দেখতে পাচ্ছ না, এগুলো এগুলো হচ্ছে গাছের মূল। তাহলে গাছের মূল কি উপরে উঠে এসেছে। তো এবার এই গাছটার নাম কি? এই গাছটার নাম কি, কোথায় পাওয়া যায়? এই গাছটার নাম হচ্ছে তোমার সুন্দরী গাছ, যেটা সুন্দরবনে দেখতে পাওয়া যায়। তো এই যে শ্বাসমূল দেখা যায় কারণটা কি, বা এটা এই গাছে দেখা যাচ্ছে কেন, এগুলো দেখবো চলো। সুন্দরবনের লবণাক্ত অঞ্চলে মিষ্টি জলে সুন্দরী গাছ জন্মায়। নরম মাটিতে জন্মায় এই গাছ। এই গাছের চারপাশে মাটি ভেদ করে ছড়িয়ে ছিটিয়ে থাকে ছোট ছোট মূল। তাহলে ওই যে ছোট ছোট মূল, এটা হচ্ছে তোমার শ্বাসমূল। প্রথম দিকে এরা বেশ নরম থাকলেও পরে কিন্তু শক্ত সূচালো কাঠের মতো বেরিয়ে থাকে। এইটা থেকে বুঝতে পারছো যে সূচালো, দেখো প্রত্যেকটা মূল কিন্তু এরকম ভাবে সূচের মতো হয়ে রয়েছে, একদম খাড়া হয়ে রয়েছে। তারপর কি বলছে, এই মূলগুলো বাতাস থেকে অক্সিজেন নিয়ে সুন্দরী গাছকে বাঁচিয়ে রাখে। তাহলে কি বলছে, যে এই যে শ্বাসমূল গুলো রয়েছে, এগুলো এগুলোর কাজ কি? গাছের মূল এগুলো উপরের দিকে উঠে এসেছে বা কেন? দেখো সুন্দরী গাছ লবণাক্ত এলাকায় জন্মায়, তো চারপাশে লবণ থাকলে মাটির নিচে থেকে গিয়ে আর ওই লবণাক্ত মধ্যে থেকে অক্সিজেন নিতে পারবে? পারবে না। সেজন্য এরা উপরের দিকে উঠে এসেছে, যার ফলে বাতাস থেকে কিন্তু অক্সিজেনটা নিতে পারে শ্বাস নেওয়ার জন্য। এই মূলগুলো সুন্দরী গাছের শ্বাসমূল। চিরসবুজ লম্বা গাছগুলো সমুদ্রের কাছাকাছি থাকে এবং এই গাছকে লবণাম্ব ম্যানগ্রোভ উদ্ভিদ বলা হয়ে থাকে। তাহলে যেটা বললাম, সুন্দরী গাছ সুন্দরবনে দেখা যাবে, যেটাকে তোমার কি বলা হচ্ছে, লবণাম্ব উদ্ভিদ বা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। ফটো দেখতে পেলে। নেক্সট কি রয়েছে সুন্দরী গাছ সম্পর্কে? কাণ্ড বেশ শক্তপোক্ত, তবে নরম মাটিতে আটকে থাকার জন্য কাণ্ডের নিচের দিক থেকে বাঁকাভাবে কিছু অস্থানিক মূল বেরিয়ে মাটিতে প্রবেশ করে এবং নরম মাটিতে যা গাছকে অবলম্বন দেয়। ওই যেগুলোকে তোমার হচ্ছে যে ওটা দেখলে কি শ্বাসমূল, শ্বাস নেওয়ার কাজে ইউজ করা হচ্ছে। আরেক ধরনের মূল, এটা ইম্পর্টেন্ট, আগের চ্যাপ্টারও ছিল, বলেছি যে ঠেস মূল। ঠেস মূল মানে কি? ঠেস দিতে কাজে লাগছে। এই মূলগুলোর ফটো এখানে দেওয়া নেই, কিন্তু দেখবে যে সেক্ষেত্রে কি হয়, গাছটা উঁচুতে থাকে আর তার নিচে মূল থাকে, অনেকটা এরকম। গাছটা এভাবে রয়েছে আর তার নিচে মূলগুলো এভাবে থাকে, এটা মাটির লেভেল। এভাবে ঠেস মূল দেখতে পাওয়া যায়, ঠেস দিয়ে থাকবে। তো ওটাই বলা হচ্ছে যে এখানে ঠেস মূল দেখতে পাওয়া যায়। পাতার উপরের দিক সবুজ চকচকে, নিচের দিক হালকা সবুজ। সুন্দরী গাছের ফল ডিমের মতো হয়, ফল হয় এর মতো, তো ডিমের মতো ডিম্বাকৃতি, এবং তবে একটু লম্বাটা ধরনের হয়ে থাকে, ডিমের মতো কিন্তু একটু লম্বা, ওই ধরো ওই যে গোল গোল হয় এরকম টাইপের থাকে। এবং ফলের রং কি খয়েরি কালার। প্রত্যেকটা ফলে একটা করে বীজ থাকে, ওই বীজ থেকে পরবর্তী সুন্দরী গাছ হবে। ফলের মধ্যে বীজ থেকে নতুন চারা তৈরি করতে কাজে লাগে। তো সুন্দরী গাছের মধ্যে কি দেখতে পাওয়া যায়? ফল দেখতে পাওয়া যায়, যেটা তোমার ডিমের মতো কিন্তু লম্বাটা একটু, যেখান থেকে তোমার বীজ তৈরি হবে। একটা ফলের মধ্যে একটা বীজ থাকবে। এবার সুন্দরী গাছকে আমরা কেন পড়বো, এর প্রয়োজনীয়তা কি? প্রত্যেকটা দেখলাম প্রয়োজনীয়তা, প্রত্যেকটা ভালো গুণ ছিল, শুধু কচুরিপানা একটু গন্ডগোল করে দিয়েছিল, ও একটু অক্সিজেন লেভেলটা কমিয়ে দিচ্ছিল। ওকে, তো কচুরিপানার কি কাজ? সুন্দরী গাছের কাঠ আসবাব, বাড়ি, খুঁটি তৈরি করতে কাজে লাগে। এছাড়া জ্বালানি হিসাবে এই কাঠ খুব ব্যবহার করা হয়। তাহলে শাল গাছের কাঠ কিন্তু খুব একটা ভালো ইউজ করা হচ্ছিল, খুব শক্তপোক্ত ছিল। তেমন দেখো সুন্দরী গাছের কাঠটা কিন্তু ভালো, এর বাড়ি ও খুঁটি তৈরি করতে কাজে লাগছে। এছাড়া জ্বালানি হিসাবে কাঠ কিন্তু খুব ব্যবহার করা হয়। গাছের ছালে থাকে প্রচুর ট্যানিন, আগেরটা ছিল ট্যানিন পাওয়া যায় শাল গাছ থেকে, এক্ষেত্রে ট্যানিন দেখতে পাওয়া যায়, যা চামড়া ও রং শিল্পে ব্যবহৃত করা হয়। সেম শাল গাছের মতো, শাল গাছের ক্ষেত্রে কাঠটা ইউজ করা হচ্ছিল। হ্যাঁ, শাল গাছের ক্ষেত্রে ট্যানিন ছিল, এক্ষেত্রে ট্যানিন রয়েছে, এটা কি বলে, রং তৈরি করতে চর্মশিল্পে ইউজ করা হয়ে থাকে। প্রচুর পরিমাণে সুন্দরী গাছ পাওয়া যেত বলে সুন্দরবন নাম হয়েছে। তোমার কি সুন্দরবনে গেছে বলো? ওখানে গিয়ে থাকলে দেখবেই শ্বাসমূল ঠেসমূল কমন ওখানে। তো এই সুন্দরবন এলাকাটার নাম করা হচ্ছে এই কারণে, কারণ ওখানে প্রচুর পরিমাণে তোমার সুন্দর
সুন্দরী গাছ দেখা যায়। তারপর বলছে জনসংখ্যা বৃদ্ধি এবং বাসস্থানের জন্য এই অঞ্চলে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ কাটা পড়েছে, যেটা তো কমন, মানুষ আমরা নিজেদের কাজের জন্য সুন্দরী গাছ কাটছি, ওটাই বলা রয়েছে যে ওখানেও কিন্তু ওই মানুষ কি করছে, বাসস্থানের জন্য গাছগুলো কেটে দিচ্ছে। এছাড়াও জলে লবণের পরিমাণ বেড়ে যাচ্ছে, ফলে সুন্দরবনের সুন্দরী গাছ দ্রুত হারে কমে যাচ্ছে, যে নষ্ট করে সুন্দরবনের প্রকৃতিকে। তো সুন্দরবন যে গাছটার বেসিসে এত নাম করা হলো, আলটিমেটলি গিয়ে গাছটা পরিবেশের ক্ষতি, মানে ওই গাছটা কেটে ফেলছে, তার ফলে কি হবে, ধীরে ধীরে হ্রাস পাচ্ছে গাছটা, তাকে সংরক্ষণ করা প্রয়োজন, গাছ কাটা বন্ধ করতে হবে, এটাই একমাত্র কারণ। এটি একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ, তাই তাই ঝড়খালিতে সুন্দরী গাছ প্রতিপালন এবং সংরক্ষণের কেন্দ্র বলে দেওয়া হয়েছে। বর্তমানে আইন করে সুন্দরী গাছ কাটা বন্ধ করা হয়েছে। এত হারে যে সুন্দরী গাছ কাটে, তাই সুন্দরী গাছ তো একসময় গিয়ে মারা যাবে, এই বিলুপ্ত হয়ে যাবে। তাই জন্য কি করা হচ্ছে, সুন্দরী গাছকে সংরক্ষণের জন্য আইন তৈরি করা হয়েছে। তাহলে আজকের ভিডিওর মধ্যে আমরা একদম ফার্স্ট পার্ট, প্রত্যেকটা জিনিসের ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো আসার মতো বলে দিলাম, যেখান থেকে এমসিকিউ আসছে, কিছু শর্ট শর্ট টার্ম রয়েছে, আর ম্যাক্সিমাম সাথে কিন্তু এখান থেকে বড় কোশ্চেন আসছে। বাঁশ গাছ সম্পর্কে তোমার কচুরি পানা থেকে এমসিকিউ প্রচুর আসছে, নাইট্রোজেন যে পার্টটা ওটা বললাম ওটা ইম্পর্টেন্ট। তো এখান থেকে এমসিকিউ এসিকিউ যেগুলো বললাম ওগুলো করবে। আর এই ভিডিওটা এখান পর্যন্ত আজকে থাক, দেখা হবে পরের ভিডিওতে, যেখানের মধ্যে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট গাছ যেটা আমাদের হেল্প করে সেটা নিয়ে আলোচনা করবো। তো সাসপেন্স রইলো, নেক্সট ভিডিওটা দেখা হবে। আজকে ভিডিও পর্যন্তই, চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং, যেখান থেকে তোমরা নিজেদের উপকারের কিছু জিনিস পাবে, এটা নিয়ে আমরা পরের ভিডিও বানাবো, ওকে? আর যদি কোনো ডাউট থাকে আমাদেরকে জিজ্ঞাসা করবে, কমেন্ট করবে, কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগে লাইক করবে, আর স্কুলওয়ালা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এরপরে যে ভিডিওটা আসবে বা প্রত্যেকটা ভিডিও এখানের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হয়, তোমরা সবার আগে পেয়ে যাবে। আরেকটা কথা, আমাদের স্কুলওয়ালা ওয়েবসাইট যেটা রয়েছে @schoolwala.info, এখানে গেলে তোমরা এই ভিডিওগুলো প্লাস প্রত্যেকটা নোট তোমরা কিন্তু সুন্দর কোশ্চেন অ্যান্সার আকারে পেয়ে যাবে। তো তোমরা ভিজিট করে নাও আমাদের schoolwala.info চ্যানেল। এবং আজকে ভিডিও পর্যন্তই, থ্যাংক ইউ।